अनित्य दृश्येषु विविच्य नित्यं तस्मिन् समाधत्त इहस्म लीलया विवेक वैराग्य विशुद्ध चित्तम योऽसौ विवेकी तमहं नमामि। স্বামীজির আলোকে কর্মপরায়ণতা, এই বিষয়টি আজকে আমি বেছে নিলাম, কারণ স্বামীজির জীবন আর স্বামীজির কাজ, স্বামীজির বাণী, এর মধ্যে যেটা সবচেয়ে আমার কাছে অন্তত গুরুত্বপূর্ণ ভাবে আমার সামনে আসে, সেটা হলো স্বামীজির মধ্যে যে আধ্যাত্মিকতা বা ধর্ম দর্শন ছিল, সেটা শুধুই তাত্ত্বিক স্তরে ছিল না, সেটা খুবই ব্যবহারিক স্তরেও ছিল। এটা খুব প্রয়োজন। আমি মনে করি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ঠাকুর নিজেই বলছেন যে যে রাম, যে কৃষ্ণ, সেই এখন রামকৃষ্ণ। আর উনি অনেকবার বলেছেন যে যখন উনি যীশু খ্রিস্ট রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন দুজন, ওই 12 জন শিষ্যের মধ্যে দুজন যারা ছিলেন, এখন 16 জনের মধ্যে দুজন। অতএব আমরা বুঝতে পারি যে সেই ঠাকুর, তিনি ভগবান বিষ্ণু, আর তিনি অবতার গ্রহণ করেছেন। যদি কারোর এটা মেনে নিতে অসুবিধা হয়, তাহলেও ঠিক আছে। এই গদাধর চট্টোপাধ্যায় নামে যিনি জন্মগ্রহণ করলেন, যাকে পরে সমস্ত বিশ্ব শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব হিসাবে জানে, তিনি মাত্র 50 বছর বয়স। তার তার জীবন মাত্র 50 বছর। এর মধ্যে কিন্তু তিনি কঠোর তপস্যা করেন। সনাতন ধর্মের যত বিভিন্ন শাখা রয়েছে, সেগুলো সবই উনি সাধন করেন, এবং ইসলাম ধর্ম আর খ্রিস্টান ধর্মেরও সাধন করেন। ওনার জীবনে আমরা কখনোই আধ্যাত্মিকতা ছাড়া, সাধনের কথা ছাড়া আর কিছুই পাই না। এটা একটা খুব বড় কথা। আর ঠাকুর আমাদের বলে দিচ্ছেন কি করে আধ্যাত্মিকতাকে ব্যবহারিক স্তরে অনুভব করা যায়। স্বামীজি বলছেন, রিয়েলাইজেশন ইজ রিলিজন, অর্থাৎ অনুভূতি ধর্ম, মাত্র অনুভূতি ধর্ম। যখন ঠাকুরের আবির্ভাব হলো, তখন চারিদিকে আমরা পাই লোকেরা বড় বড় কথা বলছে, তাত্ত্বিক কথা, দার্শনিক কথা, কিন্তু ব্যবহারিক স্তরে তাদের জীবনে সেটার কিছুই আমরা প্রভাব পাচ্ছি না, তার জীবনে তার আভাস আমরা একটুও পাচ্ছি না। তো এখানে স্বামীজি একটা খুব বিখ্যাত স্বামীজির উক্তি, 1 ounce of practice is better than 20,000 tons of frothy talk। মানে মুখ থেকে ঝাগ চলে আসছে এরকম, ফেনা চলে আসছে এরকম 20,000 টন শুধু কথা বলার চেয়ে 1 আউন্স ব্যবহার করা অনেক ভালো। এটা স্বামীজির মূল কথা, ইংরেজি, এজন্য ইংরেজিতে বললাম। আমি যখন এই বিষয়টা বলছিলাম, তখন অনিলদাকে বললাম যে আমাদের বেশিরভাগ মানুষই, আমরা কিন্তু মুখে না মারিতাম জাগাতে, আমরা অনেক কিছু করতে পারি, করছি না কেন সে প্রশ্নই উঠে না। আমরা পারি অনেক কিছু করতে, আমার ইচ্ছে নেই, আমি করছি না, সেটা তো কেউ করে না। আমরা বলি তো বাংলা বা অন্য জায়গায় রকে আড্ডা, তো দেখবেন রকে আড্ডায় বসে সবাই কিন্তু আমাদের দেশকে চালাচ্ছে। এখন ইদানিং বাজেটটা বেরোলো, তো বাজেট কিরকম হওয়া চাই,
বা আমাদের রক্ষা নীতিটা কিরকম হবে, সবকিছু শুধু আমাদেরই না, অন্য দেশেরও কিরকম হবে, সবকিছু আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এখন করছি না কেন? আমার ইচ্ছা নেই। আমি পারি করতে অনেক কিছু, কিন্তু আমি করছি না। এই যে ব্যবহারের মধ্যে আর চিন্তার মধ্যে বা কথার মধ্যে এতটা পার্থক্য, অনেকটাই পার্থক্য, সেইটা আমার মনে হয় ঠাকুরমা স্বামীজির জীবনের আলোকে, বিশেষ করে স্বামীজির জীবনের আলোকে দেখার দরকার। আমরা কর্মপরায়ণ নেই। আমি এটা বলছি কেন, আমাদের যে ঐতিহ্য, মানে ভারতবর্ষের যে ঐতিহ্য হাজারো বছর পুরনো, মানে আমাদের দেশ এই পৃথিবীতে সবচেয়ে পুরনো সভ্যতার দেশ। এরকম সংস্কৃতি আর কোথাও বেঁচে নেই এখন। আজটেক বা মায়ান সংস্কৃতির কথা আমরা শুনি, কিন্তু তারা আমাদের চেয়ে পুরনো সংস্কৃতি কিনা সেটা একটা বিবাদের বিষয়, তর্কের বিষয়। কিন্তু তারাও এখন বেঁচে নেই। রোমান সভ্যতাটাও হারিয়ে গেছে, গ্রিক সভ্যতাটাও হারিয়ে গেছে। পৃথিবীতে যে বেঁচে আছে সবচেয়ে পুরনো সভ্যতা, সেটা নিঃসংশয় আমাদের সভ্যতা। আমাদের এত দর্শন আছে, বিজ্ঞান আছে, এত ঐতিহ্য আছে, তা সত্ত্বেও আমরা এগিয়ে যেতে পারছি না কেন, বা এত বছর পরেও আমরা এগিয়ে যাইনি কেন? বা স্বামীজি যেটা বলেন যে 1000 বছর আমরা গোলাম ছিলাম কেন? তার কারণ হচ্ছে আমাদের যা আমরা পেয়েছি সেটাকে আমরা ব্যবহারে পরিণত করতে পারিনি। আর স্বামীজি এইটাই আমার মনে হয় ভারতবর্ষকে বুঝিয়ে দিতে চাইছিলেন। স্বামীজির চিঠি আমরা যখন দেখি, বিশেষ করে স্বামীজির মাদ্রাজে, এখন যাকে চেন্নাই বলা হয়, ওখানকার শিষ্যদের উদ্দেশ্যে স্বামীজি যে পত্র লিখছেন, চিঠিগুলো লিখছেন, আলাসিঙ্গা পেরুমাল ইত্যাদি, ওদের উদ্দেশ্যে লিখছেন। পরে রামকৃষ্ণানন্দজি অর্থাৎ শশী মহারাজের উদ্দেশ্যে লিখছেন। উনি বলছেন যে তোমরা কাজ করে যাও, তোমরা কাজ করে যাও, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, তোমরা কাজ করে যাও, আর কাজটাকে সবসময় সামনে রাখবে, আর কাজ করে যাবে, আর বাকিগুলো সব তোমরা পেয়ে যাবে। স্বামীজি অন্য জায়গায় বলছেন মানি উইল কাম, মানে টাকা আসবে, সবকিছু তুমি পাবে, শুধু আমাদের সৎ চিন্তা দরকার, আমাদের সামনে উদ্দেশ্যটা খুব পরিষ্কার থাকার চাই। এই উদ্দেশ্য যে পরিষ্কার আমার চোখের সামনে থাকবে, এখানেই আমরা কিন্তু খুব, আমি বলছি না সমস্ত কিছুই হয়নি, সেটা বলা তো ভুল হবে, কিন্তু ওখানেই আমরা খুব ব্যর্থ হয়ে গেছি, ওখানেই আমাদের খুব ভুল হয়ে গেছে। এই উদ্দেশ্যটা কি করে আনা যায়, কর্মপরায়ণ কি করে হওয়া যায়। স্বামীজি আমরা জানি মিসেস জনসনের বাড়িতে যখন ছিলেন আমেরিকাতে, তখন একদিন বলেছেন আমি প্রেমে পড়েছি। স্বামীজি বলছেন, তো ওই মহিলা খুব একটু মজা করেই বলছেন যে ওইটা কে, ওই মহিলার নামটা কি? তো স্বামীজি বলছেন না না, ও কোনো মেয়ে নয়, আমেরিকান অর্গানাইজেশন। এই যে সংগঠিত ভাবে আমেরিকাতে কাজ করতে পারে, এইটার এই যে সংগঠন, সংঘবদ্ধভাবে কাজ করা, সেটার সঙ্গে আমি প্রেমে পড়ে গেছি। আর ওইটার একটা দৃষ্টান্ত, ওইটার একটা উদাহরণ দেওয়ার জন্য স্বামীজি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের স্থাপনা করলেন। আমাদের আমাদের ভুলটা কোথায় হয়? আমাদের ভুলটা হয়, স্বামীজি বলছেন কাজ করতে গেলে কি লাগবে? তিনটে জিনিস লাগবে। স্বামীজি বলছেন আগে একটা ভিশন থাকা চাই, ভিশন, ভিশন থাকা চাই, মানে আমার সামনে একটা লক্ষ্য থাকবে, পরিষ্কার লক্ষ্য থাকবে, যে এইটা আমি করতে চাই। আর ওই লক্ষ্যটা একদম পরিষ্কার থাকবে, আমি কি চাই সেই লক্ষ্যটা। আমরা এখানেই আমাদের ভুল হয়ে যায়। আমি যদি অনেক সময় আমার সুযোগ পাই, আমি কলেজে, স্কুলে বা অন্যান্য জায়গায় অনেকের সঙ্গে কথা বলা, ওদের সঙ্গে তাদের কথা জিজ্ঞেস করা, আমি সবসময় একটা প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করি স্কুল কলেজে গেলে,
যে তোমাদের সামনে তোমরা কি লক্ষ্য রেখেছো, গোল কি রেখেছো, 1 বছরের বা জীবনের উদ্দেশ্যটা কি রেখেছো। আর খুবই দুর্ভাগ্যের কথা যে আমি বেশিরভাগ জায়গায় কোনো উত্তর পাই না। ধরুন 400-500 ছেলে মেয়ে বসে আছে, তার মধ্যে হয়তো 2 জন বললো যে আমাদের এই উদ্দেশ্য, বা বড় জোর 10 জন বললো। আর যদি ওই প্রশ্নটাকে আরো পাল্টানো হয়, মানে 1 বছরের জন্য, এই আগামী 1 বছরের জন্য তোমাদের কি লক্ষ্য, তাহলে তো কেউই উত্তর দেয় না। আচ্ছা, এটা শুধু ছোটদের কাছে নয়, ওদের ক্ষেত্রে নয়, বড়দের অন্য কোম্পানিতে কাজ করছে, বা শিক্ষকদের অনেক সময় বলতে হয়, ওদের ট্রেনিং প্রোগ্রাম হয়, ওখানেও দেখেছি ওদের সামনে খুব একটা নির্দিষ্ট লক্ষ্য নেই। গতানুগতিক ভাবে আমরা যেমন জীবন যাপন করছি, সেই যাপনের জন্য যা যা করতে হয় সেটা আমরা করি, আর সেরকমই চলে যাচ্ছে। রঙ্গনাথনজি মহারাজ এটা খুব বলতেন, কাউকে জিজ্ঞেস করা হলো আপনি কেমন আছেন, হ্যাঁ কেটে যাচ্ছে, চলছে, চলে যাচ্ছে, খুব কষ্টে যেন আমি জীবনটাকে টানছি, কেন, আমার সামনে কোনো লক্ষ্য নেই। এইটা, এখানেই আমাদের প্রথম ভুল, এখানেই আমরা ব্যর্থ হয়ে যাই। লক্ষ্য না থাকা, যদি লক্ষ্য না থাকে, আমি অনেক সময় এই উদাহরণটা দিই, যে গুগল ম্যাপ আমি খুললাম, তাতে ডেস্টিনেশনটা দিলাম না, তো গুগল ম্যাপ ডেস্টিনেশন দিলে অনেক সময় উল্টো পাল্টা রাস্তায় দিয়ে নিয়ে যায়। তো ডেস্টিনেশন যদি নাই দিই, তাহলে কোথায় দিয়ে নিয়ে যাবে, কোথাও তো যাওয়া যাবে না। গন্তব্য যদি আমার সামনে পরিষ্কার না থাকে, তাহলে আমি কি করব। তো স্বামীজি বলছেন এই ভিশন, ভিশনটা খুবই খুবই জরুরি, ভিশন খুবই জরুরি। তো ওই ভিশনটা আমাদের হতে হবে। তারপরে স্বামীজি বলছেন যে শুধু ভিশন হলে হবে না, মানে তোমার সামনে একটা লক্ষ্য আছে, সেটা শুধু হলে হবে না, তার পিছনে তোমার ভাবনা থাকতে হবে। এই ভিশন কথা, আমি এখন যে ভাবনা বলছি ওটাকে আমি প্যাশন বলি। এই কথাগুলো স্বামীজি বলেননি। স্বামীজি বলেছেন যে একটা চিন্তা নাও, তোমার সামনে একটা লক্ষ্য রাখো, তারপরে ফিল ফর দ্যাট, মানে ওটার জন্য তোমার মনের মধ্যে ভাবনা থাকবে, তুমি ভাববে সেটা নিয়ে, কেন আমি এটা করতে চাই। আমাদের যদিও কারোর মনের মধ্যে একটা লক্ষ্য থাকে, বেশিরভাগ আমরা দেখি সে লক্ষ্য নিজের জন্য হয়নি, তার আশেপাশে যারা আছে, যদি সে একজন মানে বিদ্যার্থী ছাত্র হয়, তাহলে তার সহপাঠীরা যা বলেছে বা যা তারা শুনেছে, সে অনুযায়ী লক্ষ্য। এখন একজন বলল আমি আর্মিতে যাব, তার পাশে যারা 10 জন বসে আছে তারাও বললো আমিও আর্মিতে যাব। সাধারণত যা হয়, একটা ক্লাসে ঢুকলাম, কোনো একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি করবে, একজন বললো ডক্টর, তারপরে সবাই 10 জন কিন্তু ডক্টরই বলবে, কেন, প্রশ্নর উত্তর তো পেয়ে গেছে, তো সহজে সে উত্তরটাই আবার বলে দেবে। তো আমার সামনে যে লক্ষ্য আছে, সেটা আমি বললাম ঠিকই আমার লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্যের সম্বন্ধে আমার কোনো ভাবনা নেই, কারণ আদৌ এটা আমার লক্ষ্য নয়, আমি সেটা নিয়ে ভাবিনি। এজন্য ইংরেজিতে যেটা বলে প্যাশন, ওটা নেই, ওটার সঙ্গে ভাবনাটা নেই, ফিলিংটা নেই, আমার কোনো উদ্বেগ নেই। আমি শুধু বলছি হ্যাঁ আমার লক্ষ্য কি, ডক্টর হব, কিন্তু ডক্টরের জন্য এত পড়াশোনা করতে হবে, করতে হবে, সেটার দিকে আমার খুব একটা ভ্রুক্ষেপ নেই। কেন, কেন আমি আসলে ডাক্তার হতে চাই না, আমার বাবা মা বলেছেন এই জন্য হতে চাইছি। এরকম যারা বড়, তাদেরও ক্ষেত্রে এটাই হয়। আমি বলছি যে না, আমি খুব এই কাজটা করব, কেন বলছি, আমাদের পরিবারে, আমার বাড়িতে যারা রয়েছেন, তারা আমাকে বলছেন যে তোমাকে এটা করতে হবে, ভালো হতে হবে। আসলে একটা কথা আছে যে ভালো হতে হবে। দেখবেন বেশিরভাগ মানুষেরই যে উদ্দেশ্য বা জীবনের লক্ষ্য তারা বলে, কোনোটাই ছোট হবে না, সব বড় হবে একদম। আইএএস এ যাব, সমাজের জন্য সেবা করব, কেন, আর এই জন্যই তার মধ্যে বেশিরভাগই ব্যবহারিক হয় না। কেন, কেন, ও জানে কোনোদিন আইএএস পড়তে পারবে না বা ওটা করতে পারবে না, কিন্তু বলছে কেন, বা চাকরি টাকরি হয়েছে বলছে না, আমার খুব ইচ্ছা লোকেদের খুব সাহায্য করতে হবে, ও মনে ভাবছে না যে সাহায্য করব। স্বামীজি যখন পরিব্রাজক সন্ন্যাসী রূপে খুব ভ্রমণ করেছিলেন, সারা ভারতবর্ষেই প্রায় ভ্রমণ করেছিলেন, তখন উনি দেখলেন, বিশেষ করে হিমালয়েতে দেখলেন যে সাধুরা বসে ধ্যান করছে।
এরকম স্বামীজির অনেকের সঙ্গে কথা হলো। সাধু বসে আছেন, ধ্যান করছেন, তার চোখের সামনে আরেকজন সাধু খুব অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছে। তো স্বামীজি সেই সাধুকে সাহায্য করতে গেলেন, আর যে সাধু বসে ধ্যান করছিলেন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি ধ্যান করছেন, এই যে সাধু কষ্ট পাচ্ছে তার কোনো সাহায্য করছেন না কেন? বললেন, না না, ওটা তো ওর প্রারব্ধ কর্ম, ওটা ওর প্রারব্ধ কর্ম। তো এই যে প্রারব্ধ কর্ম, ঠিক আছে, তো স্বামীজি বলছেন আপনারও তো প্রারব্ধ কর্ম, আপনার চোখের সামনে একজন অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছে আর আপনি কিছু করছেন না, সেটাও তো কর্মফলে দাঁড়াবে, সেটা তো ভালো কর্ম হবে না। আপনি অন্যদের কষ্ট দেখে আপনি কিছু সাহায্য করলেন না, সেটা তো খারাপ কর্ম হবে। তো এরকম একটা আমরা উদ্ভট একটা যুক্তি দিয়ে, একটা বিভৎস যুক্তি দিয়ে আমরা যে সহানুভূতি, আমি বারবার এটা অনেক জায়গায় বলি, আহ, যখন 1898 সালে প্রথমে কলকাতায় প্লেগ এলো, তখন স্বামীজি যে প্লেগের জন্য ম্যানিফেস্টো, মানে মানুষের কাছে সাহায্য চেয়ে স্বামীজি যেটা লিখছেন, সেটাতে বলছেন যে আপনাদের যদি কষ্ট হয় আমাদেরও কষ্ট হয়, আপনারা যদি আনন্দে থাকেন, প্রথমেই এটা লিখছেন, আমরাও আনন্দে থাকি। এটা কি? এটা সহানুভূতি। সহানুভূতি যদি না থাকে সেই মানুষের মধ্যে, কোন লক্ষ্যের প্রতি ভাবনা ছেড়ে দিন, কোনো ভাবনাই কি করে থাকবে? সে তো মানুষ নয়, পাথর। তো যদি পাষাণ হৃদয় কেউ না হয়, তাহলে তার মধ্যে তো ভাবনা থাকবে। যেমন মনস্তত্ত্বের যারা বিদ্যা বা মনস্তত্ত্ববিদ, তারা বলেন যে একটা ফুলকে দেখে, একটা ফুলকে দেখে, একটা পুষ্পকে দেখে বা একটা ছোট বাচ্চাকে দেখে যদি কোনো মানুষের ভালো না লাগে, তাহলে সে সাইকোপ্যাথ, মানে সেই মানুষটা ভালো মানুষ তো নয়, সে নিশ্চয়ই কিছু ভুল কাজ করে, অর্থাৎ সে সিরিয়াল কিলার এই জাতীয় মানুষ। তো যখন আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের মনের মধ্যে একটা উদ্বেগ থাকবে, ভাবনা থাকবে, থাকারই স্বাভাবিক। সেটা যদি থাকে, আমার চোখের সামনে যদি কেউ কষ্ট পাচ্ছে, এখন শ্রীরামকৃষ্ণ দেখলেন যে একজন আরেকজনকে মারছে, ওনার পিঠ লাল হয়ে গেল, এটা কেন হলো? এখন আজকের নিউরো সায়েন্সে আমরা জানি আমাদের মগজে মিরর নিউরনস বলে কতগুলো নিউরন আছে। তো আমরা যখনই অন্যদের কষ্ট পেতে পাই, তো আমাদেরও মনে কষ্ট হয়। ওই জন্য যখন আমরা কাউকে আমরা যখন দেখি যে কেউ আহ, হাসছে, একটা পর্যায়ে অবধি আমরা হাসিটা আটকে রাখতে পারি, কিন্তু তারপরে আমরা হেসে ফেলি। কেন? কেন? ওই মিরর নিউরন। আমরা আগে বান্দর ছিলাম, তো বান্দর থেকে এখন মানুষ হয়েছি। তো বান্দরগুলো যখন, বা মানুষও যখন, আদি মানুষ, আদি মানব যখন গুহাতে থাকতো, তখন বাইরে গিয়ে দেখতো যে এখন বাইরে বেরোনো যাবে কিনা। আর যখন বাইরে গিয়ে দেখতো, তখন কোনো সেরকম কোনো হিংস্র জীব ছিল না, তখন সে হাসতো। ও, এখনো ওই বান্দরগুলো এরকম হাসে। তো ওটা দেখে অন্যরাও হাসতো যে হ্যাঁ ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে, এটাকে বলে মিরর নিউরন। এই মিরর নিউরনের জন্য এরকম হয়। তো মানুষের মধ্যে যদি মগজ কাজ করে, তাহলে অন্যদের দুঃখ দেখে তার কষ্ট পাওয়ার স্বাভাবিক। তার মানে আমি কষ্ট পেয়েও আমি সেটাকে দেখেও না দেখার ভান করছি। তার মানে আমি তো মানুষ হওয়ারই যোগ্য নই। তো এখানে কর্মপরায়ণতা, আমার আগে তো জানা থাকবে আমি কি করব কাজ। আমার যদি কাজটা শুধু রুটি কাপড়া আর মকান, অর্থাৎ আমার খাওয়া দাওয়া, তারপরে কাপড়, আর থাকার জায়গা বাসা, এইটার জন্যই যদি আমি খাটি, যেটা সবাই করে, তাহলে সংস্কৃতে তো আমরা পড়েছি যে আহার নিদ্রা মৈথুন, এই তিনটে জিনিস তো পশু আর মানবের মধ্যে, মানুষের মধ্যে সমান। তাহলে আমার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য রইল না। এটা কিন্তু আমরা পড়েছি, কিন্তু আমরা করছি কি? স্বামীজি এটা বারবার বলছেন যে একজন বিশাল ধ্যান করছে, তার পাশে একজন কষ্ট পাচ্ছে, তাহলে ওইটা কিন্তু ধ্যান কোনোদিনই ভালো হবে না। স্বামীজি অন্য জায়গায় বলছেন যে একজন আমাদের দেশের জন্য, বা আমাদের দেশের সম্পত্তির জন্য, বা আমাদের দেশের যত এখানকার ব্যবস্থা আছে তার জন্য শিক্ষিত হয়ে যদি একজন
আহ, সমাজকে সাহায্য না করে, তাহলে স্বামীজি বলছেন আই কল হিম এ ট্রেটার। মানে যে বিধবার চোখের জলটাকে মুছতে পারে না, সে তাকে আমি আই কল হিম এ ট্রেটার, আমি তাকে বিশ্বাসঘাতক বলি, মানে দেশদ্রোহী সে, যেটা আমরা বলি। তো দেশদ্রোহিতা হচ্ছে কেন? কেননা তুমি এখান থেকে পড়াশোনা করেছো, সবকিছু করেছো, কিন্তু তুমি এখানকার এই দেশের জন্য কিছু করছো না। তো কর্মপরায়ণ হতে গেলে প্রথমে আমার একটা উদ্দেশ্য থাকবে, কিন্তু সেই উদ্দেশ্য কেমন হবে? যার জন্য তার পিছনে ভাবনা আছে, ভাবনা আছে। ওই রকম যদি উদ্দেশ্য হয়, তাহলে দেখবেন উদ্দেশ্যটা খুব ছোট হবে। কি হবে? আমার গ্রামে জল নেই, আমি চাই আমার গ্রামে জল আসুক, এটাই উদ্দেশ্য। কেন? তার পিছনে ভাবনা আছে, আমি কষ্ট পেয়েছি আমার গ্রামে জল না থাকার জন্য, আমি কষ্ট পেয়েছি, বা আমার গ্রামে ভালো স্কুল না থাকার জন্য আমি কষ্ট পেয়েছি। ওই জন্য আমি চাইছি যে আমার গ্রামে ভালো স্কুল, ভালো হসপিটাল হোক, সেটা। কিন্তু কজনের মাথায় এরকম উদ্দেশ্য থাকে? থাকে না। কেন? তারা ভাবেননি। স্বামীজি বলছেন আমাদের দেশের দুটি লক্ষ্য কি? ত্যাগ আর সেবা। এই ত্যাগ আর সেবা একসঙ্গেই চলে। যেখানে ত্যাগ নেই ওখানে সেবা হবে না, আর যেখানে সেবা প্রকৃত সেবা, ওখানে ত্যাগ থাকবে। তো ত্যাগ, সেবা ছাড়া ত্যাগ, আমি সবকিছু ছেড়ে দিলাম, সন্ন্যাসী হয়ে গেলাম, চোখ বন্ধ করে ধ্যান করছি, আমার চোখের সামনে কেউ যদি কষ্ট পায়, তাহলে তার একদম কোনো, তাদিকে আমার মাথা ব্যথা নেই। সেইটা যাতে না হয়। স্বামীজি, স্বামীজিরই দুজন শিষ্য, সন্ন্যাসী শিষ্য, কল্যাণানন্দজি আর নিশ্চয়ানন্দজি, তাকে স্বামীজি বললেন যে দেখো তুমি গিয়ে সাধুদের সেবা করো। তারা কনখলে, যেখানে আমাদের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বলে বড় হাসপাতাল আজকে রয়েছে হরিদ্বারে, ওই পাড়ার নাম কনকল, হরিদ্বারে। তো ওখানে এরা যখন গেলেন, এই দুজন মহারাজরা, স্বামীজির সন্ন্যাসী শিষ্য, তো ওরা গিয়ে দেখতেন যে কোথাও কোনো সাধু জপ ধ্যান করছে, সাধন করছে। আজকের মতন তো ছিল না, তখন খুবই খারাপ অবস্থা ছিল। তো ওরা না খেতে পেয়ে, তারপরে এমনি শরীর খারাপ হয়ে গেল, কেউ দেখেনি, পড়ে আছে। এরা গিয়ে দূরে দূরে জঙ্গলে পাহাড়ে গিয়ে সেরকম সন্ন্যাসীকে কাঁধে করে নিয়ে আসতেন। এমনকি এমন অনেকবার হয়েছে যে কাঁধে করে নিয়ে আসতেন, ওরা হয়তো পায়খানা করে দিল, বমি করে দিল, পেছাব করে দিল, তার গায়ের মধ্যেই লেগে গেল, আর নিশ্চয়ানন্দজি আর কল্যাণজি তাকে নিয়ে আসতেন, নিয়ে এসে আশ্রমে রেখে তাদের সেবা শুশ্রূষা করতেন, তাদেরকে ভালো করতেন। এইরকম কাজ করার জন্য অন্য সাধুরা, তারা খুব না কুচু করে এই সাধুদের বলতো ভঙ্গি সাধু। ভঙ্গি সাধু মানে কি? তোমরা এমন কাজ করছো যেটা সাধুর সাধুচ্যুত কাজ নয়। আরে তুমি তো দিনে 3 বার স্নান করবে, তো করুক 3 বার স্নান। তোমার উপরে কেউ পেচাব করে দিচ্ছে, বমি করে দিচ্ছে, এটা আবার কোনো সেবা হলো না? সেটা হবে না। তুমি বসে জপ ধ্যান করবে, ব্রহ্মের চিন্তা করবে। আর এগুলো তো ভ্রম। জগৎ 3 কাল মে নেই है। কিন্তু যে বলছে জগৎ 3 কাল মে নিয়ে, সে তো বসে আছে, সে তো জগৎকে দেখছে, জগতের ব্যবহারিক অবস্থার মধ্যে সে রয়েছে। তো এখানে যে একটা বিরোধ রয়েছে, একটা বৈরুদ্ধ রয়েছে, বিরোধাভাস রয়েছে, সেইটা স্বামীজি বললেন যে না, তোমাদের করতে হবে। স্বামীজি আরেকটা জায়গায় বলছেন, তুমি মানুষের সেবা করতে গিয়ে তুমি 1000 বার নরকে যাও, আমি তোমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। স্বামীজির পত্রাবলী পড়তে হয়। পত্রাবলী পড়লে স্বামীজি ওখানে বলছেন যে মেয়ে মদ্য যাকে পাও তার মাথা মুড়িয়ে দাও, অর্থাৎ সবাইকে সন্ন্যাসী করে দাও। কেন সন্ন্যাসী করে দাও? একদিকে স্বামীজি বলছেন যে বৌদ্ধ ধর্ম, ভগবান বুদ্ধ যখন এসেছিলেন তার পরবর্তীকালে ওখানে কি অসুবিধা হলো, ওখানে কি চ্যুতি হলো, কি ভুল হলো, যে গ্রামের পর গ্রাম তাদের সন্ন্যাসী করে দেওয়া হলো। হাজারো ভিক্ষু সকালবেলা ভিক্ষা নিতে বেরোতো। আর এটার জন্য সেই ধর্মটা, তার মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্ত ধারণা আর অনেক কিছু ভুল আচরণ চলে এলো, ভ্রষ্ট হয়ে গেল সেই ধর্ম। তো স্বামীজি বলছেন ওইরকম ঢালাও সন্ন্যাস করা যাবে না। একদিকে এটা বলছেন, আর একদিকে পত্রে, চিঠিতে লিখছেন যে যাকে পাও তাকে সন্ন্যাসী করে দাও। অর্থাৎ ত্যাগের যে এই যে মহৎ আদর্শ, সেই আদর্শকে ছড়িয়ে দাও। যে পারবে সে নেবে, যে পারবে সে নেবে।
আর এই ত্যাগের আদর্শ কি? তার সঙ্গে জুড়ে আছে সেবা। ত্যাগ কিসের জন্য? শুধু আমার জন্য নয়, সেবা করার জন্য ত্যাগ। আমি যে আমার পাশে যাদের পাচ্ছি, আমার ভাই বোন যাদের পাচ্ছি, মানুষদের পাচ্ছি, দেখছি তারা কষ্ট পাচ্ছে, তাদের সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আমার নিজের ব্যক্তিগত সুখ আমি জলাঞ্জলি দিয়ে দিলাম। এইটাই স্বামীজির কথা। আর এইটার জন্য স্বামীজি বলছেন তোমার সামনে একটা আদর্শ থাকবে, একটা লক্ষ্য থাকবে, কিন্তু সেই লক্ষ্যের পিছনে তোমার ভাবনা থাকবে, উদ্বেগ থাকবে, তুমি সেই লক্ষ্য নিয়ে ভাববে। স্বামীজি বলছে ফিল ফিল ফিল, তুমি সেটা নিয়ে ভাববে, এমন ভাববে যে তোমার মধ্যে যত মানে তোমার শরীরে পুরো সেই লক্ষ্যটাই হয়ে যাবে। রাত দিন শুধু এটা নিয়ে ভাববে যে হ্যাঁ, আমার গ্রামে একটা স্কুল নেই, স্কুল করতে হবে। পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, উন্মত্তের মধ্যে ভাববে। আর তখন সে লক্ষ্য তোমার মধ্যে আসবে। তো এটা হলো প্রথমে ভিশন, আমি এটাকে বলি ভিশন, তারপরে হলো প্যাশন। কিন্তু স্বামীজি ওখানে বললেন হ্যাঁ, তোমার সামনে একটা লক্ষ্য আছে, তোমার ওই লক্ষ্যের পিছনে খুব ভাবনা আছে, উদ্বেগ আছে, কিন্তু যদি তুমি এটাই ভাবো আর ওখানেই শেষ হয়ে যাও, তাতে কোনো কাজের কাজ হবে না। তোমাকে সেটাকে কাজে পরিণত করতে হবে, ব্যবহারিক স্তরে সেটাকে নিয়ে আসতে হবে। এখানেই আমরা ভারতবর্ষে পারি না। দেখবেন ভারতবর্ষে আমাদের একটা উদাহরণ দিই, সারা পৃথিবীতে যত লোক কম্পিউটারে কাজ করে, কম্পিউটার বলতে শুধু প্রোগ্রামিং নয়, কম্পিউটারের সঙ্গে যুক্ত যত কাজ রয়েছে, যত ইন্ডাস্ট্রি রয়েছে, তার মধ্যে দেখবেন ভারতীয়রা 50%, বেশি, অর্থাৎ 50% বেশি মানুষ রয়েছে। কিন্তু আমাদের দেশের বানানো একটাও কম্পিউটার নেই, আমাদের দেশে একটাও অপারেটিং সিস্টেম নেই, অর্থাৎ আমরা উইন্ডোজ ইউজ করি বা অ্যাপল ইউজ করি, কোনোটাই আমাদের দেশে করার নেই। কেন? কেন আমরা খুব ভাবতে পারি, কিন্তু কাজ করতে গেলে আমাদের একটু অসুবিধা আছে। তো এটাই স্বামীজি বলছেন যে না, তোমাকে কাজ করতে হবে, তোমাকে সেই ভাবনা চিন্তাগুলোকে প্র্যাকটিক্যাল করতে হবে, ব্যবহারিক করতে হবে। স্বামীজি একটা কথা বলছেন যে আমার জীবনের উদ্দেশ্য, স্বামীজি বলছেন মাই গোল অফ মাই লাইফ ইজ টু ক্রিয়েট এ মেশিনারি, এরকম কথা বলছেন। মানে আমার জীবনের উদ্দেশ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখান থেকে যে আমাদের আধ্যাত্মিক গ্রন্থগুলোতে যে কথাগুলো বা যে দর্শনগুলো লুকিয়ে রয়েছে, সেগুলোকে প্রত্যেক মানুষের দ্বারে নিয়ে যাব, ঘরে ঘরে নিয়ে যাব। আর সেই ঘরে ঘরে নিয়ে যাব কেমন ভাষায়? এমন ভাষায় যে একটা শিশু পর্যন্ত সেটাকে বুঝতে পারে। এটা স্বামীজির সামনে দৃষ্টান্ত। অর্থাৎ স্বামীজি বলছেন তোমাকে খুব দার্শনিক হতে হবে, তাত্ত্বিক হতে হবে, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস, সেটা জানতে হবে, কিন্তু একই সঙ্গে এক সমানে সেই ইতিহাসে বা দর্শনে যে কথাগুলো বলা আছে সেটাকে ব্যবহারিক স্তরে বা কাজে পরিণত করার ক্ষমতাও তোমার থাকতে হবে। আর এই যে কর্মপরায়ণতা, এখন তো বেশিরভাগ লোকই কাজ করতে পারে না, বেশিরভাগ মানুষই। আমাকে আজকে একজন বলছিলেন যে উনি একটা সংস্থাতে, রামকৃষ্ণ মিশন না, অন্য একটা সংস্থা, ওখানে একটা আধ্যাত্মিক শিবিরে, মানে স্পিরিচুয়াল রিট্রিট যেটা আমরা বলি, ওরকম 10 দিনের কি একটা ছিল, তাতে উনি অংশগ্রহণ করার জন্য গেছিলেন। তো তার একটা ভাগ ছিল সেই, মানে সেই ক্যাম্পের একটা ছিল যে সবাইকে টয়লেট পরিষ্কার করতে হবে। আর উনি বললেন যে একজন, ওনার সঙ্গে আরেকজন মহিলাকে দেওয়া হয়েছিল, তো এই মহিলা, উনি নাকি ওটা ভাবতেই পারেননি, বলেন না না না, আমি এই করতে পারবো না, আমি অফিস কাজ করবো ইত্যাদি। কেন? আমি কাজ করতে পারি না, কাজ, যে কাজটা আমি মনে করি ভালো শুধু সেটাই করতে পারি, অন্য কাজ করতে পারি না। এই জন্য হাতের কাজ যেটাকে আমরা বলি, আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা, আমরা সেটা করতে পারছি না। তো এই যে অ্যাকশন,
প্রথমে হলো ভিশন, আমার চোখের সামনে একটা লক্ষ্য থাকবে, তারপরে সে লক্ষ্য এমন থাকবে যার পিছনে আমার ভাবনা রয়েছে, যার পিছনে আমি ভাবি, আর সেটাকে কাজে পরিণত করা। কি করে আমি সেটাকে কাজে আনবো, প্র্যাকটিক্যাল করব, সেটা প্র্যাকটিক্যাল হবে। স্বামীজি বলছেন, আচ্ছা স্বামীজি কিভাবে ব্যবহারিক ছিলেন, একটা উদাহরণ দিই। 1897, 1897 রামকৃষ্ণ মিশন 1 মে তে বলরাম বসুর বাড়িতে, আমরা জানি সেটা শুরু হলো, তার আনুষ্ঠানিক প্রারম্ভ হলো। আর এত বছর হয়ে গেল, স্বামীজি তার নিয়মাবলী নিজে করলেন। এত বছরে মাত্র কয়েকবার সেটাতে একটু পাল্টানোর দরকার হলো। আর সেটা কি, যে ভারতের যে আইন আছে তাতে এটাতে এত মানুষ থাকতে হবে, এত সদস্য থাকবে, এরকম যে আইন পাল্টালো, তো সেই অনুযায়ী আমাদের পাল্টাতে হলো। আর কিছুই আজ অব্দি সেই নিয়মাবলীতে পাল্টাতে হয়নি। চিন্তা করুন, আজকে রামকৃষ্ণ মিশনের 127 বছর চলছে, 126 হয়ে গেল, 127তম বছর। এত বছরে নিয়মাবলী পাল্টাতেই হয়নি। তার মানে কত দূরদর্শিতা সেই মানুষের, যে উনি এরকম ব্যবহারিক নিয়মাবলী করে দিয়েছেন। তো ওইটা স্বামীজি। তো উনি বলছেন যে তুমি যা কাজ করবে প্র্যাকটিক্যাল হবে। স্বামীজি যখন দ্বিতীয়বার বিদেশ গেলেন, তার আগে বেলুর মঠে সন্ন্যাসীদের উদ্দেশ্যে উনি একটা ছোট্ট, খুবই খুবই ছোট একটা বক্তৃতা দিলেন। ওটার ওটার শীর্ষক ছিল সন্ন্যাসা, ইটস আইডিয়াল অ্যান্ড প্র্যাকটিস। ওখানে স্বামীজি বলছেন যে তোমাদের কিরকম থাকতে হবে। আমরা তো শুনে থাকি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। স্বামীজি ওই কথাটা বলছেন যে নাও দিস মিনিট, এখন এই মুহূর্তে তুমি শাস্ত্রের তত্ত্ব নিয়ে, দর্শন নিয়ে আলোচনা করবে, সেটা নিয়ে তোমার চিন্তা হবে, ব্যাখ্যা হবে। আর পরের মুহূর্তে তুমি গিয়ে মাঠে যে চাষ করা যে জিনিস আছে, মানে ধান বা গম, সেটাকে নিয়ে বাজারে বিক্রি করবে। এইরকম তোমাকে করতে হবে, ব্যবহারিক হতে হবে। আর স্বামীজি বলছেন ওটা কেন হবে, তোমাকে মৃত্যুকে ভালোবাসতে হবে। ওখানে স্বামীজি প্রশ্ন জিজ্ঞেস করছে, তাহলে কি তুমি মরে যাবে? বলছে না না না, একদম উল্টো। তুমি নিজের স্বার্থ নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অপরের জন্য থাকবে। এই এইটাই হচ্ছে কর্মপরায়ণতা। এই কর্মপরায়ণতা আমাদের আনতে হবে। স্বামীজির মধ্যে যেটাকে বলে একটা ডাইনামিজম। ঠাকুরের একটা কথা আছে, ঠাকুর বলছেন, ঠাকুরের তো অনেক কথাই আছে, কিন্তু এই কথাটা আজকে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। ঠাকুর বলছেন যে একজন যদি সত্য রক্ষা করে, আর তার ঈশ্বর উন্মুখী, মানে ঈশ্বরকে, ভগবানকে ভালোবেসে যে জীবনটা থাকে, ও যদি শুকরের মাংস খেয়েও, শুয়োরের মাংস খেয়েও যদি তা করে, তা ভালো। আর একজন যদি পেঁয়াজ আর রসুন না খায়, কিন্তু এটা না করতে পারলে, তাহলে তো ওর হচ্ছে না। এই স্বামীজি এই কথাটা বারবার বলছেন যে দেখো, তুমি তোমার আচরণ কি হচ্ছে সেটা দিয়ে তোমাকে সবাই তোমার বিবেচনা করবে, বা তুমি সেটা বুঝতে পারবে যে তোমার আচরণ দিয়ে হবে। আর এটা অনেক জায়গায় স্বামীজি বলছেন যে আমি দেখছি সবাই শুধু কথা বলে, কিন্তু তাদের ব্যবহারে হয় না। এটা ঠাকুরেরও জীবনে আমরা দেখি। স্বামীজি যেমন বলছেন পরে, ঠাকুর তথাকথিত সেই দিনে যে খুবই নামকরা সংস্থাগুলো ছিল, ওখানকার যারা সদস্য ছিলেন, তারা একদিকে খুব আধ্যাত্মিকতার কথা বলতেন, কিন্তু ব্যবহার ব্যবহারের কালে, মানে প্র্যাকটিক্যালি তারা কিন্তু সেইগুলো কোনোটাই করতেন না। ওই জন্য এই কর্মপরায়ণ হতে গেলে কি করতে হবে, কর্ম করতে গেলে মানুষের সঙ্গে কাজ করতে হবে। এই মানুষের সঙ্গে কাজ করা নিয়ে আমাদের অসুবিধা। সেবা করতে গেলে কেন ত্যাগ দরকার? প্রথমত ত্যাগ কোথায় হবে? ত্যাগ প্রথমত হবে নিজের অহংকারের। আমি যেটা ভাবছি ঠিক সেই রকমই কাজ করতে হবে। স্বামীজি একটা খুব ভালো কথা বলছেন, সেটাও কয়েকটা জায়গায় বলছেন। বলছেন যে আমেরিকাতে যদি 4 জনকে একটা জায়গায় আহ,
জোগাড় করে দাও, একটা জায়গায় তারা জড়ো হয়ে যায়, তাহলে তারা একটা কোম্পানি তৈরি করে ফেলবে, একটা কর্পোরেশন, স্বামীজি বলছে কর্পোরেশন, কর্পোরেশন তৈরি করে ফেলে দেবে। আর আমাদের ভারতবর্ষের চারজনকে একটা জায়গায় জড়ো করে দিলে তারা চারজনই নিজের মধ্যে পরস্পর ঝগড়া করে চারজন চারদিকে চলে যাবে। আরেকটা হচ্ছে এখনো আমরা দেখি যে আমেরিকাতে বা ইউরোপে বলতে পারেন যে একজনকে যদি বলে দেওয়া হয় যে এ হচ্ছে এই দলের নেতা, তাহলে সবাই এক কথায় তার কথাগুলো মানবে। আমাদের দেশে বা আমাদের সভ্যতায় বলতে পারেন যে একজনকে নেতা যদি করে দেওয়া হয়, বাকি সবাই বলবে হ্যাঁ, ও কি এমন হলো, ওর মধ্যে কি যোগ্যতা আছে, সে কি এমন করতে পারে, নেতা করে দিল ওকে, এই সবাই ওর সমালোচনা করলো, হয়ে গেল। তো আমাদের আমাদের কি শিখতে হবে, স্বামীজি এই জন্য রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের নির্দেশ আর নিয়মাবলী দিতে গিয়ে বা নিজের শিষ্যদের, গৃহস্থ এবং সন্ন্যাসী শিষ্যদের বারবার করে বলছেন ফার্স্ট ওবে, প্রথমে তুমি আজ্ঞাবহ হও, তোমাকে যা বলা হচ্ছে সেটা শোনো, ফার্স্ট ওবে, তারপরে তুমি ভালো নেতা হতে পারবে। এটা তোমাকে লোকেদের সঙ্গে কাজ করতে হবে, তুমি প্রথমে শোনো। তো ওবে মানে কি, আমরা ওবিডিয়েন্স মানে ও কেউ আমাকে ভুলভাল বললো, আমি সেটা একদম চোখ বন্ধ করে কান বন্ধ করে করে দেব না। ওবে অর্থাৎ তুমি অপরের কাছ থেকে যে ব্যবহার চাইছো, এটাকে বলে গোল্ডেন প্রিন্সিপাল। এটা সারা পৃথিবীতে যেখানে নীতি শাস্ত্র পড়ানো হয় এটা বলা হয় যে গোল্ডেন প্রিন্সিপাল, অপরের কাছ থেকে তুমি যে ব্যবহার চাইছো সেই ব্যবহারটা তুমি অপরের সঙ্গে করবে। আমি চাইছি লোকেরা সবাই আমার কাছে ভালো করে কথা বলুক, তাহলে আমিও তো সেটা করব। আমি চাইছি লোকেরা আমাকে সাহায্য করুক, তাহলে আমাকে তো করতে হবে। তো যেটা আমি অপরের কাছ থেকে চাইছি আমি সেটা করব। অতএব আমাকে যদি কাজ করতে হয়, তাহলে আমি শুধু নিজের কাজটা করব সেটা নয়, আমি অপরের কাছ থেকে যেটা ভাবছি যারা ওরা আমার কাজ করে দেবে আমি তাদের সাহায্য করব। এটা কাজ কিরকম করতে হবে স্বামীজি বলছেন। একবার শশী মহারাজ রামকৃষ্ণানন্দজি খুব রেগে বলছেন, আচ্ছা এ দেখো তো কালী, কালী, কালী মানে স্বামী অভয়দানন্দজি। তো বলছে এই কালী তো কোনো কাজই করে না, সবসময় পড়াশোনা করে আর ধ্যান করে। স্বামীজি বলছেন, আর ওই শশী মহারাজ বলছেন রামকৃষ্ণানন্দজি, তো এখানে কোনো ঠাকুরের সেবা অর্থাৎ ওই মন্দিরের সেবা বা রান্না করা কোথাও সাহায্য করেন না। তখন বারনগর মঠে। তো স্বামীজি বলছেন দাও, তোমার যত বাসন আছে আমাকে দাও, আমি মেজে দিচ্ছি এখন। আর তুমি কি রান্না করতে চাও আমি করে দিচ্ছি। একজন যদি, ওর নাম হচ্ছে কালী তপস্বী নাম হয়েছিল তো আবেদানন্দজির, যে উনি খুব সাধন করতেন, স্বাধ্যায় করতেন। তো একজন যদি একটু বেশি যোগদান করলোই বা একটু পড়লোই বা তাতে কি আছে। এইটা হচ্ছে একজন নেতার, যে আমি অপরের জন্য নিজের এটা থেকে একটু সরে যাব, নিজের কষ্ট একটু সহ্য করব, কিন্তু অপরকে তার মতন করে তার বিকাশ যাতে হয়, তা সেই জন্য তার জীবনে এগুতে পারে সেটার জন্য আমি থাকবো। এই যে জিনিসটা, এইটাই কর্মপরায়ণ। আমি আজকে আমরা কি দেখি, সবাই নিজের কথাই ভাবছে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও বলছে এটা আমার প্রমোশন, আমার জীবন, আমার বিজনেস, আমি এটা করব। তুমি কোথাও যাচ্ছ কি করছো আমার তাতে কোনো অসুবিধা নেই। কেন? এই যে পরিবার বলে একটা 2012-তে মার্কিন দেশের একটা মানে আমেরিকার একটা সংস্থা, খুব বড় সংস্থা, যারা সার্ভে করে, তারা 2012-তে সার্ভে করে বার করলো যে আজকেও যদি কোথাও পরিবার বেঁচে আছে সেটা ভারতবর্ষে বেঁচে আছে। কেন ভারতবর্ষে কেন বেঁচে আছে? কেননা তুলনামূলক ভাবে আমাদের দেশে আমরা পরস্পর কথা বলি বা বাবা মার সঙ্গে কথা হচ্ছে, তো অন্য জায়গায় কিন্তু খুব খারাপ অবস্থা। কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা যেটা আমাদের বলতে পারেন শক্তি, আমাদের যে বল, তো সেই বলটাও এখন দুর্বল হয়ে যাচ্ছে। কেন? কেননা সবাই শুধু নিজের সম্বন্ধে ভাবে। আচ্ছা নিজের সম্বন্ধে শুধু ভাবলে তো কেউ থাকতে পারে না। আজকে একজন হতে পারে নিজের ঘরে বসেই সে অ্যামাজনে যাচ্ছে কোনো জিনিস অর্ডার করছে,
কিন্তু যে যখন অ্যামাজনে গিয়ে অর্ডার করছে, একজনকে তো সেই অর্ডার নিতে হচ্ছে, নিতে হচ্ছে, প্যাক করতে হচ্ছে, তারপরে পাঠাতে হচ্ছে, একজন সেটা নিয়ে এসে ওর বাড়িতে পৌঁছাচ্ছে। তো মানে পৌঁছে দিচ্ছে, তখন তো পাচ্ছে, বা সুইগিতে বা জোম্যাটোতে খাওয়া অর্ডার করলো, একই ব্যাপার। কেউ খাবার রান্না করছে, কেউ প্যাক করছে, কেউ নিয়ে আসছে, কেউ দিচ্ছে। তো একা একা তো মানুষ থাকতেই পারে না, মানুষ ছেড়ে দিন, কোনো জীবই থাকতে পারে না। অতএব এখানে আমাদের যত বড় বড় কথাই আমরা বলি না কেন, সেটাকে ব্যবহারিক স্তরে আনতে গেলে, সেটাকে কাজে পরিণত করতে গেলে আমাদের এই তিনটে জিনিস লাগবে। কি? আমাদের সামনে লক্ষ্য থাকা চাই, লক্ষ্যের পিছনে খুব উদ্বেগ আর ভাবনা থাকা চাই, আর সেটাকে কাজে পরিণত করার জন্য পরিশ্রম থাকা চাই। এই তিনটে জিনিস থাকা চাই। আর এই তিনটে জিনিস যখন হবে, আমরা যে কোনো কাজটাকে করতে পারি। তো স্বামীজি যখন রামকৃষ্ণ মিশনের স্থাপনা করলেন, শুরু থেকেই স্বামীজি তাতে খুব বেশি জড়িয়ে ছিলেন না। এটা একটা, হয়তো স্বামীজি জানতেন যে ওনার কাছে বেশি সময় নেই, কিন্তু শুধু সেটাই নয়, স্বামীজি অন্যদের তৈরি করলেন। মা এটা সম্বন্ধে বলছেন যে সবাইকে একটু একটু কাজ দিতে হবে, আর দূর থেকে দেখতে হবে কিরকম কাজ করছে। আর যদি কোনো ভুল হয় তাহলে একটু মিষ্টি করে বলে দিতে হবে যে এরকম এরকম করতে। স্বামীজি সেটার একদম ভালো দৃষ্টান্ত ওটা করলেন। তো এই যে স্বামীজির মধ্যে এই যে ডাইনামিজম ছিল, স্বামীজির মধ্যে এই কাজটা করার জন্য যে কর্মপরায়ণতা ছিল, স্বামীজি এত 40-এর আগে তো স্বামীজি দেহ রাখলেন, কিন্তু আমি কালকে একজনকে বলছিলাম, স্বামীজির মধ্যে শেখার, এটা দেখুন, ফ্রান্সে গেলেন, আর ওখানে গিয়ে স্বামীজি বলছেন যে না আমি ফরাসি ভাষা শিখ, আর ওখানে গিয়ে শিখলেন, শিখে সেই ভাষাতে চিঠি লিখছেন। গুজরাটে গেলেন, ওখানে গিয়ে স্বামীজি বলছেন যে না আমার এখনো অষ্টাধ্যায়ীটা পড়া হয়নি, সংস্কৃত ব্যাকরণ, ওই জন্য আমি ওটা পড়বো। তো একজন পণ্ডিতের কাছে বসে তিনি পড়ছেন, অষ্টাধ্যায়ী পড়ছেন। তো বলতেই তো পারতেন আমি তো, আমার দরকার নেই। আজকে তো অনেকে সাধু সাজে, কিন্তু স্বামীজি তো সত্যি সপ্তঋষির মধ্যে একজন ছিলেন। তো তিনি, তেনার তো, তার তো পড়ার দরকার ছিল না। স্বামীজি বিদেশে গিয়ে চিঠি লিখছেন, বলছেন আমাকে এই বেদ, বেদের মধ্যে মধ্বাচার্য, রামানুজাচার্য আর শঙ্করাচার্য যত ভাষ্য সেগুলো পাঠাও, আর সায়ন ভাষ্য পাঠাও। ওখানে গিয়ে স্বামীজি এগুলো খুব গভীরভাবে তার অধ্যয়ন করছেন। কি দরকার? স্বামীজি যে এক একটা কথা বলছেন, তার পিছনে উনার যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, সেটা তো রয়েছে, তার সঙ্গে তার এত পরিশ্রম রয়েছে, পড়াশোনা রয়েছে। ওই জন্য আজকে আমরা যখন পড়ি, আমাদের সেই খুব মনে লাগে কথাগুলো, খুব প্রভাবিত করে। কেন? তার পিছনে ওনার পরিশ্রম রয়েছে। তো এই কর্মপরায়ণতা, আমার মনে হয় আমরা স্বামীজিকে প্রচুর পড়ি, কিন্তু সেই যে আমরা পড়লাম, যেটা জানলাম, সেটাকে আমাদের জীবনে কি করে আমরা ব্যবহারিক স্তরে আনলাম, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এটা শুধু স্বামীজির ব্যাপারে নয়, কিন্তু স্বামীজির ক্ষেত্রে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা স্বামীজিকে নিয়ে অনেক রকম আলোচনা করি, কিন্তু ভাবুন স্বামীজি নিকোলা টেসলার সঙ্গে একটু কথা বললেন। নিকোলা টেসলা শেষ অবধি স্বামীজির সঙ্গে যে ওনার কথোপকথন হলো, তাতে প্রভাবিত হয়ে সেটা উনি শেষ অবধি লিখছেন যে আমি আমার অনেক কিছু সিদ্ধান্তটা পাল্টালাম বা আবার নতুন চোখে দেখলাম। জেআরডি জামশেদজি টাটা, জেআরডি টাটা না, জামশেদজি টাটা সঙ্গে জাহাজে একটা কথা হলো, শুধু তাই হলো। আর সেটা কতই মানে কত লম্বাই বা কথা কতক্ষণই বা কথা হবে, খুব কম সময়। কিন্তু তার জন্য উনি পরবর্তীকালে সেই টাটা ইনস্টিটিউট অফ সায়েন্স করার জন্য যখন খাটছিলেন, তখন বললেন আমি আপনাকে এই ইনস্টিটিউটের ডাইরেক্টর করতে চাই। স্বামীজি হার্ভার্ডে গিয়ে একটা বক্তৃতা দিয়েছেন,
আর হার্ভার্ডে বলছে যে না, আমরা আপনাকে ফিলসফি ডিপার্টমেন্টের অধ্যক্ষ বানাতে চাই। ওরা জানতো যে স্বামীজির কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, কিন্তু তাতেও তারা বলল যে না, আমরা আপনাকে ফিলসফি ডিপার্টমেন্টের অধ্যক্ষ। তো এখানে কি বোঝা যাচ্ছে যে এখানে স্বামীজি যেটা করলেন নিজের কাজের মাধ্যমে করলেন। উনি সোজা কথা পরিষ্কার বাংলায় বললে খেটেছেন। আমরা আজকে অনেক কিছু পেতে চাই, কিন্তু আমরা কি তার জন্য পরিশ্রম করছি? স্বামীজি যে কর্মযোগের কথা বলছেন, এটা খুব আজ অব্দি কেউ এরকম কথা বলেননি। অবশ্য সেই কথাটা শ্রীকৃষ্ণ বলেছেন ভগবত গীতায়, কিন্তু এত পরিষ্কার ভাবে স্বামীজি ওটাকে বলছেন কর্মযোগ দিয়ে, ভক্তি যোগ দিয়ে বা জ্ঞান যোগ দিয়ে যে জ্ঞানের প্রাপ্তি হবে, যে অনুভূতি পাওয়া যায়, কর্মযোগে সেই অনুভূতি পাওয়া যাবে। আর যদি একজন কোনো ভগবানকে বিশ্বাসও না করে, কোনো শাস্ত্র অধ্যয়ন না করে, তাহলেও কিন্তু কর্মযোগ দিয়ে সেই অবস্থা লাভ করা যাবে। এখানে দুটো জিনিস, ভগবানকে যদি বিশ্বাস না করে, অর্থাৎ ভগবান মানে কোনো সাকার রূপকে যদি বিশ্বাস না করে, নিজেকে শরীর ভাবলে তো হবে না, নিজের একটা উচ্চ অস্তিত্ব আছে সেটা ভাবতে হবে। কিন্তু সাকার রূপ কোনো, যেমন ভগবান বুদ্ধের কথা বা জৈন ধর্মের কথা, সেরকম কোনো সাকার জৈন না, ভগবান বুদ্ধ বলছেন না কোনো সাকার ভগবানের সম্বন্ধে উনি কিছু বলছেন না, সেরকম যদি থাকে, তা সত্ত্বেও বা কোনো শাস্ত্র অধ্যয়ন না করলেও, বেদকে না মানলেও, শুধু নিঃস্বার্থ কর্ম দিয়ে একজন সেই ব্রহ্মজ্ঞানীর অবস্থা পেতে পারে। এখানে কর্মপরায়ণ অনেকে বলে তো, মহারাজ এটা তো খুব চলতি কথা আমি দেখছি আমাদের ভক্তদের মধ্যে আছে, মহারাজ আমি তো সেই ভক্তি সেগুলো অত বুঝি না, ওই জন্য আমি কর্মে বিশ্বাস করি, কর্মযোগী। এটা কর্মযোগ, কাজ করার মানে কর্মযোগ না। কাজ করা তো সবাই করে, কর্মভোগী সেটা। কর্মযোগী হতে গেলে নিঃস্বার্থ কর্ম করতে হবে। আর সেই নিঃস্বার্থ কর্ম কি করে করা যাবে, সেটা স্বামীজি দেখিয়েছেন। শুধু না, সেটা স্বামীজি বলেছেন সেটাই আমাদের দেশের আদর্শ, ত্যাগ ও সেবা। আর স্বামীজি বলছেন আমার বেশি লোক দরকার নেই, 10 জন দাও। একটা জায়গায় বলছেন 100 জন দাও, যারা, যাদের মধ্যে পৌরুষ থাকবে, ম্যানলিনেস। এই জন্য স্বামীজির একজন শিষ্যা ক্রিস্টিয়ান গ্রিনস্টাইডেল, তিনি বলছেন স্বামী প্রত্যেক পুরুষের কাছ থেকে পৌরুষ অর্থাৎ ম্যানলিনেস, আর প্রত্যেক মহিলার কাছ থেকেও সেরকমই একটা গুণ চেয়েছিলেন, যার জন্য নাম নেই। এখন মহিলার কাছ থেকে পৌরুষ বলা যাবে না, তো ম্যানলিনেস বলা যাবে না ওমেনের কাছে, কিন্তু সেই রকম গুণ তিনি চেয়েছিলেন। আর কত উদাহরণ দেখুন, স্বরূপানন্দজি মহারাজ স্বামীজির শিষ্য, সন্ন্যাসী শিষ্য। তিনি মঠে যোগ দেওয়ার আগে অর্থাৎ সন্ন্যাসী হওয়ার আগে ডন বলে যে পত্রিকা ছিল, তখনকার দিনে খুব নামী পত্রিকা ছিল, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের অনেক অবদান তার, তার অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। যখন স্বরূপানন্দজিকে যখন স্বরূপানন্দজি মঠে এলেন, তখন স্বামীজি বললেন টুডে উই হ্যাভ মেড এন অ্যাকুইজিশন, মানে আমরা, আমাদের আজকে একটা প্রাপ্তি হয়েছে। তো সেই স্বরূপানন্দজি শুধু প্রবুদ্ধ ভারতের জন্য খেটে গেলেন, মানে ওনার শরীরটাই চলে গেল, এত শরীর খারাপ, তাও উনি কিন্তু স্বামীজির কমপ্লিট ওয়ার্কস এডিট করছেন, স্বামীজির মানে প্রবুদ্ধ ভারত চালাচ্ছেন ইত্যাদি। আলাসিঙ্গ পেরুমাল, আলাসিঙ্গ পেরুমাল স্বামীজির এতে, উনি তো নিজে একটা মুম্বাই, মানে স্বামীজিকে ওখান থেকে যাবেন স্বামীজি, তো উনি নিজের বাড়ির থেকে জল নিয়ে গেলেন, আর অন্য খাওয়া খাবেন না, ওই জন্য চেনা বাদাম খাচ্ছিলেন জাহাজে, জাহাজে দাঁড়িয়ে স্বামীজিকে করতেন। তো এরকম আরেকটা উদাহরণ, কত, মানে উদাহরণের শেষ নেই স্বামীজির। আজকে আমরা যা পাই, স্বামীজির যত লেখা পাই, তার মধ্যে বেশিরভাগ লেখা একটা স্টেনোগ্রাফার হয়ে
গুডউইন লিখেছিলেন, যে গুডউইন। তাকে আগে রাখা হয়েছিল চাকরিতে, যে টাকা নিয়ে একটা বেতনের জন্য কাজ করবেন, কিন্তু পরে উনি যখন ওই লিখতে শুরু করেন, বলে না, আমি এটার জন্য টাকা নিতে পারবো না। শেষে ওনার শরীর খুব খারাপ হয়ে যায় আর উনি মারা যান। তো ওনার সারা জীবনটাই তিনি দিয়ে দিলেন। সিস্টার নিবেদিতা কত কাজ করলেন। এগুলো হচ্ছে স্বামীজির যে কর্মপরায়ণ আদর্শ, কর্মপরায়ণতার আদর্শ, তার একদম জ্বলন্ত দৃষ্টান্ত। এখানেই শেষ হয়ে যায় না। আমি বললাম না, কল্যাণানন্দজি, নিশ্চয়ানন্দজি, রামকৃষ্ণানন্দজি তো স্বামীজি বললেন যে যাও, তুমি এখন দক্ষিণে গিয়ে ওখানে আশ্রম করবে আর ওখানে ঠাকুরের ভাব প্রচার করবে। একদিন দুদিন না, দিনের পর দিন, মাসের পর মাস স্বামী রামকৃষ্ণানন্দজি বক্তৃতা দিতে যেতেন। অনেক জায়গায় যেতেন, ওখানে অনেক মন্দিরে বক্তৃতা দিতেন, স্কুলে দিতেন। তো একটা জায়গায় যেতেন বক্তৃতা দিতে, তো ওখানে কেউই থাকতো না, কেউই আসতো না। ওইটা অবশ্য জানানো হতো আগে থেকেই যে বক্তৃতা হবে, কিন্তু কেউ আসতো না। কিন্তু স্বামী রামকৃষ্ণানন্দজি গিয়ে যেন পুরো সভা ভর্তি আছে, স্বামীজি বক্তৃতা দিতেন। এই যে নিষ্ঠা, এই কর্মপরায়ণতা, এইটা, এটাকে ইংরেজিতে বলে ওয়ার্ক এথিক, মানে কাজ করার একটা নিয়ম, কাজ করার একটা অনুশাসন। সেইটা আমাদের আমাদের দেশের খুব দরকার। আর স্বামীজি 1897-তে, 1897-এ স্বামীজি বললেন, আমরা জানি যে আগামী 50 বছর তোমরা শুধু ভারতবর্ষের সম্বন্ধে ভাববে। 1947-এ আমরা স্বাধীন হলাম। তারপরে 50 বছর কি হলো? 1997-তে ওই কম্পিউটারের একটা সমস্যা হলো, Y2K প্রবলেম। তাতে ভারতবর্ষে সব কম্পিউটার কোম্পানি হলো। এই কম্পিউটার জগতে সারা পৃথিবীতে ভারতবর্ষ এগিয়ে গেল। এখন আরো 50 বছর পরে 2047-এ নিশ্চয়ই ভারতবর্ষ সারা পৃথিবীতে সেরা রাষ্ট্র হিসাবে, সেরা দেশ হিসাবে যাবে। আর ওইটার জন্য আমাদের করতে হবে স্বামীজির কথাগুলোকে ব্যবহারিক স্তরে কাজে পরিণত করা। স্বামীজি অনেক কিছু বলেছেন, স্বামীজির পত্রাবলীর মধ্যে অনেক কিছু আছে। অত কিছু আমাদের দরকার নেই। ওটার মধ্যে থেকে একটা কিছু বার করা, শুধু একটা ছোট্ট জিনিস, যে কোনো ছোট জিনিস হতে পারে। স্বামীজি রাজা মহারাজকে একটা চিঠি লিখছেন, ওখানে বলছেন আরেকজন গুরু ভাই, ওর শরীর খারাপ, বলছেন ওকে বলবে জল গরম করে ফুটিয়ে খেতে বলবে, তারপরে কাপড়গুলো পরিষ্কার রাখতে বলবে, আর তরকারি খেতে বলবে। এরকম স্বামীজি একটা করে দিয়েছেন যে কি কি করতে হবে ভালো স্বাস্থ্য থাকতে গেলে। ওরকম স্বামীজির পত্রাবলীতে অনেক কিছু আছে। একটা কোনো অংশ নিয়ে সেইটার উপরে কাজ করতে যদি আমরা চেষ্টা করি, আমরা যারা নিজেকে স্বামীজির ভক্ত বলি, খুব গর্বই করি। তো আমরা একটা কোনো জিনিস নিয়ে, স্বামীজি বলছেন এই যে বিজ্ঞানের কথা, এইগুলো গ্রামে গ্রামে গিয়ে ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এরকম অনেক কিছু বলেছেন। মেয়েদের কথা বলতে গিয়ে বলছেন যে ওদেরকে, প্রত্যেক মেয়েকে ঝাঁসি কি রানী হতে হবে। তো ওইরকম একটা কোনো কথা নিয়ে যদি সেটাকে আমাদের জীবনের উদ্দেশ্য করে, তার পিছনে আমাদের স্বাভাবিকভাবে উদ্বেগ থাকবে, যদি সেটা আমাদের জীবনের সঙ্গে কোনোভাবে জড়িত হয়। আমাদের যা আজ অব্দি জীবনের যা অনুভব রয়েছে, তার মধ্যে কোনোভাবে ওখানে আমরা কোনো সমানতা যদি পাই, তাহলে মেল যদি পাই, তাহলে আমাদের জীবনের সঙ্গে তারা খুব, মানে সেই উদ্দেশ্যের খুব উদ্বেগ থাকবে, ভাবনা থাকবে। আর সেরকম কাজ করলে আমি মনে করি যে যত বেশি বক্তৃতা শুনি না কেন, এই বক্তৃতাকেও নিয়ে, হ্যাঁ, যত বেশি বক্তৃতা শুনি না কেন, যত বই পড়ি না কেন, তার চেয়ে অনেক বেশি বেশি আমরা স্বামীজির শিষ্য হতে পাবো, বা তার জন্য যোগ্য হব, যদি আমরা যদি স্বামীজির একটা কথাও
ব্যবহারিক স্তরে কাজে পরিণত করতে পারি, ওটাকে প্র্যাকটিক্যাল করতে পারি। ব্যবহারিক বেদান্ত বলে 4টি বক্তৃতা স্বামীজি দিলেন লন্ডনে। ওখানে বলছেন যে বেদান্ত ব্যবহারিক ছাড়া আর কিছু হতে পারে না। মানে বেদান্ত ক্যানট বি এনিথিং বাট প্র্যাকটিক্যাল। তো আমরা সে ব্যবহারিক বেদান্তকে অনেক সময় লোকেরা বলে তো, ও মহারাজ এইসব বেদান্তের কথা এগুলো আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারেন না? কেননা আপনারা ব্যবহারিক নন, এই জন্য প্র্যাকটিক্যাল নন, এই জন্য। তাহলে আরে আমরা তো খুব প্র্যাকটিক্যাল, সেটা আমাদের একটু তলিয়ে দেখতে হবে, আমরা কি সত্যি প্র্যাকটিক্যাল? তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলেছেন, যে এই চাল কলা বাঁধানো বিদ্যা আমার দরকার নেই। তো আজকে যে বিদ্যা আমরা পাই সেটা কি প্র্যাকটিক্যাল? যদি প্র্যাকটিক্যাল হতো তাহলে একজন ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে বা মেয়ে, সে আইআইটি থেকেই হোক না কেন, তাকে কিন্তু কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার পরে আবার ট্রেনিং নিতে হতো না। তো প্রায়োগিক তাহলে সে প্রায়োগিক স্তরে সেটাও আবার স্বামীজি বলেছেন যে তোমরা কেন সরকারি চাকরি সরকারি চাকরি বলে যাচ্ছ কেন? তো স্বামীজির বাংলাতে বাণী ও রচনা 10টা খণ্ডে রয়েছে। সে 10টা খণ্ডের মধ্যে একটা কোনো কথা নিয়ে সেটাকে আমাদের জীবনে লক্ষ্য করলাম, তারপরে সেটাকে আদর্শ নিয়ে আমি সেদিকে এগুতে লাগলাম আর কাজ করলাম, তাহলে আমার জীবন একদম সার্থক হয়ে যাবে। আর স্বামীজি যে কর্মপরায়ণ হওয়ার কথা বলছেন, ওইটা বলছেন উই ওয়ান্ট ওয়ার্কার্স। উনি চেন্নাইতে ওনার শিষ্যদেরকে একটা চিঠিতে লিখছেন যে আমাদের ওয়ার্কার দরকার, আমাদের কর্মী দরকার, কর্মযোগী দরকার। তো সেরকম কর্মযোগী আমাদের মধ্যে থেকে তৈরি হবে। আর আমি মনে করি যত স্বামীজির কর্মী বা স্বামীজির সৈনিক আমাদের মধ্যে থেকে যদি তৈরি হয়, তাহলে আমাদের দেশ আরো উন্নত অবস্থা প্রাপ্ত করবে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।